2 মাস পর ব্যাক করছি। 2 মাস কই ছিলা? অফ ছিলাম। কেন অফ ছিলা? কারণ আমার দেশ ভালো ছিল না। কি হয়েছিল? সেইটাই তো বলবো আজকের এই 10-15 মিনিটের ভিডিওতে। প্রথমে ফিরে যায় 2018 সালে। 2018 সালে কোটা আন্দোলন নিয়ে একটি আন্দোলনের সূত্রপাত হয়, যেখানে বলা হয় বাংলাদেশের কোটা আন্দোলনে 56% বিভিন্ন ধরনের অঞ্চল ও গোষ্ঠী ভেদে কোটার জন্য বরাদ্দ, আর বাকি 44% দেশের বাকি সব সাধারণ শিক্ষার্থীদের মেধার জন্য বরাদ্দ করা। সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে এই পার্সেন্টেজের বিরোধিতা চাইলে সরকার পক্ষ এক পর্যায়ে সম্পূর্ণ কোটা সিস্টেমটাই বাতিল করে হাইকোর্টে আবেদন করে। এরপর মুক্তিযোদ্ধাদের বংশধর এর বিরুদ্ধে পুনরায় আবেদনের ফলে 2024-এর জুলাই মাসে হাইকোর্ট কোটা পুনর্বহালের সিদ্ধান্ত দেয়। এরপর আবারও সূচনা হয় এই কোটা আন্দোলনের। আন্দোলনটি প্রথম দিকে শান্তিপূর্ণ আন্দোলন হলেও পরবর্তীতে বিভিন্ন ঘটনার জেরে আন্দোলন আরো জোরদার রূপ নেয়। তার মধ্যে যে ঘটনাটি শিক্ষার্থীদের আরো বিক্ষুব্ধ করে দেয় তা হলো প্রধানমন্ত্রী দেওয়া এই বক্তব্যটি। এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ফলস্বরূপ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে একত্র হয়ে স্লোগান দিতে থাকে, স্টুডেন্টসদের আন্দোলন যখন আরো জোরদার হয়ে ওঠে তখনই পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের দিয়ে তাদের দমনের জন্য তাদের উপর আক্রমণ করা হয়। আর এই প্রেক্ষিতে রক্তের বন্যার সূচনা ঘটে সেদিন থেকেই। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ সেদিন পুলিশের গুলিতে শহীদ হন। এরই মধ্যে স্টুডেন্টসদের উপর আক্রমণের বিষয়টিকে অনেকেই বিরোধিতা করেন, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়গুলো আরো জোরালোভাবে ছড়িয়ে পড়ে। দলে দলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ইভেন স্কুল কলেজের অনেক স্টুডেন্টস এতে অংশগ্রহণ করে একত্রতা জানায়। সেই সাথে পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের আক্রমণে আরো বহু ছাত্র শহীদ হয়। নিষ্পাপ ঘরে থাকা অনেক শিশুও নিস্তার পায়নি এই ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ থেকে। অনেক পথচারী, নিরপরাধ সাধারণ মানুষও শহীদ হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ভয়াবহতার ভিডিওগুলো ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে অনেক জনগণ সাধারণ স্টুডেন্টদের সাথে একাত্মতা ঘোষণা করে। এর মধ্যে প্রায় 5 দিনের মতো সারা দেশের ইন্টারনেট সংযোগ সেবা বিচ্ছিন্ন থাকে। সরকারের ভাষ্য মতে গুজব ও অপপ্রচার ঠেকাতে বন্ধ করে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এরই মধ্যে দেশ জুড়ে চলে কারফিউ। দেশের এরকম পরিস্থিতির মধ্যে হঠাৎ করে সব রকমের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় তীব্র দুশ্চিন্তা এবং রাগে স্টুডেন্টসদের সাথে এই যুদ্ধে সামিল হয় প্রবাসী রেমিটেন্স যোদ্ধারাও। তাদের এক কথা, তারা দেশে রেমিটেন্স পাঠাবে না যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হয়। এছাড়াও পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা প্রবাসী স্টুডেন্টসরাও বাংলাদেশের স্টুডেন্টদের পক্ষ নিয়ে বিভিন্ন আন্দোলন করতে থাকে। ছাত্ররা থেমে না থেকে 9 দফা দাবি দেয়। হাইকোর্টে প্রজ্ঞাপন জারি করা হয় যে মেধার জন্য কোটা থাকবে 93%, বাকি 7% এবং 5% মুক্তিযোদ্ধা, 1% মাইনরিটি জনগোষ্ঠী আর 1% প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের জন্য। এভাবে আন্দোলন আরো জোরালো হয়। তাদের 9 দফার সবগুলো না মানায় তারা সবাই এক দফা দাবি দিতে থাকে যে শেখ হাসিনার পদত্যাগ। একের পর এক প্রাণ ঝরে যাওয়ার পরেও তাদেরকে দমানো সম্ভব হচ্ছিল না, যেন সবাই মিলে এক শক্তি এক দাবিতে রূপান্তরিত হয়েছে। স্টুডেন্টসদের দাবি থাকে এই এক দফা না মানা অবধি তাদের আন্দোলন চলতে থাকবে। স্টুডেন্টসদের থেকে ঘোষণা আসে তারা লং মার্চ টু ঢাকা কর্মসূচি করবে, ওইখান থেকেই পরের কর্মসূচির ঘোষণা দিবে। প্রয়োজনে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও হতে পারে। তাদের এই কর্মসূচি 6 আগস্ট 2024 হলেও তা পরিবর্তন করে
5 আগস্ট দুপুর 2টায় একদিন এগিয়ে আনা হয়। সারা দেশ হতে অঢেল জনতার ঢল ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ভোররাত থেকে, আর দুপুর 2টা থেকে শুরু হয়। দেখা যায় এই যেন এক জনসমুদ্রের ঢল শাহবাগ চত্বরে। এই দিন বিভিন্ন নিউজ চ্যানেল, টিভি পোর্টালগুলো লাইভ সম্প্রচার করতে থাকে। আমাদের মতো যারা প্রবাসী, অনলাইন লাইভগুলোই ছিল একমাত্র ভরসা। এই অনলাইন লাইভগুলো আর টিভি চ্যানেলগুলো দেখার অধীর আগ্রহের কথা ভোলার মতো নয়। সারা দেশে ছাত্র জনতার পাশাপাশি নানান পেশা, নানান মানুষের এত ঢল, এত জনসমাগম এই জেনারেশনে এর আগে হয়তো খুব কমই দেখা গিয়েছে। এই যেন এক বিজয় উল্লাস। এরই মধ্যে নিউজ চ্যানেলগুলোতে খবর আসে যে তৎকালীন প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন ও সেনা প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং এক অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে বলেন। সারা দেশে ছড়িয়ে পড়ে বিজয়োল্লাস, মানুষের বাঁধ ভাঙ্গা খুশি আর সেলিব্রেশন। চারিদিকে বিজয় আনন্দ। এই যেন মনে হচ্ছিল 5 আগস্ট 2024 সালের বাংলাদেশের এক নতুন বিজয়, এই দেশের এক নতুন স্বাধীনতা। তবে মজার বিষয় কি জানেন? গণভবনের লুটপাটের দৃশ্যটা দেখে আমার শ্রীলঙ্কার অবস্থা মনে হচ্ছিল সেম দৃশ্যের পুনরাবৃত্তি। কেউ গণভবনে খাওয়া দাওয়া করছে, কেউ ফ্রিজ নিয়ে যাচ্ছে, কেউ গণভবনে চেয়ার টেবিল নিয়ে যাচ্ছে, কেউ গণভবনে হাঁস ছাগল নিয়ে যাচ্ছে। সবকিছু কিছুক্ষণের জন্য একটা কমেডি শোয়ে পরিণত হয়েছিল। তবে আমি বলবো এটা মোটেও উচিত হয়নি, কারণ এগুলো আমাদের দেশের সম্পদ। গণভবন লুট করা এগুলো বিদেশি নিউজ চ্যানেল, মিডিয়াগুলোর সামনে বাংলাদেশের ভাবমূর্তির ক্ষুণ্ণ হয়। আমাদের দেশটা অনেক সুন্দর। দেশের মানুষগুলো দেশে বিদেশে নিজেদের শিক্ষা যোগ্যতার অনেক ক্ষেত্রে অবদান রেখেছে, নিজেদের দক্ষতার নজির দেখিয়েছে। তাই গুটি কয়েক বিচ্ছিন্ন ঘটনার জন্য বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক, এটা আমরা চাই না। বিজয়ের দিন কিছু অস্থিতিশীল গোষ্ঠী সংখ্যালঘুকে টার্গেট করে তাদের উপর হামলা করে পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করে, কিন্তু সাধারণ ছাত্র জনতা ও এলাকাবাসী সহ মুসলিম সমাজ সহ সবাই হাতে হাত মিলিয়ে একতাবদ্ধ হয়ে তাদের মন্দির সহ বাসস্থান, বিভিন্ন স্থান, এলাকা পাহারা দেয়। এই দেশ সবার, এই দেশের ধর্ম বর্ণ কোনো ভেদাভেদ নেই। সবার যার যার নিজের ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। তাছাড়া কিছু মিথ্যে নিউজ ও গুজব ছড়িয়ে যাওয়ায় অনেকের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তাই একজন সাধারণ নাগরিক হিসেবে আমি বলবো আমরা সবাই নিউজগুলোকে যাচাই না করে প্রচার হতে বিরত থাকবো। এছাড়াও 5ই আগস্ট দেশের কিছু কিছু জায়গায় বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছে। আমার জন্মভূমি সাভারেও বেশ কিছু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। 5ই আগস্ট সেই বিজয়োল্লাসের পাশাপাশি পুলিশের গোলাগুলির মর্মান্তিক ঘটনার সাক্ষী মনেনসাইয়ের একজন টিম মেম্বার ইফাদ অনামিকা। তার কাছে শুনবো সেই দিনের ছোট্ট কিছু এক্সপিরিয়েন্সের কথা। অগস্টের 5 তারিখ শেখ হাসিনার পদত্যাগের পর চারিপাশ আনন্দ উল্লাসে মেতে ওঠে। বিভিন্ন জায়গা থেকে আনন্দ মিছিল বের হয়, আমরাও সেখানে অংশগ্রহণ করি। তবে আনন্দ উল্লাসের এক পর্যায়ে দেখা যায় দূর থেকে গোলাগুলি এবং মানুষের কোলাহলের শব্দ ভেসে আসছে। কিছুটা ঘাবড়ে গিয়ে আমরা দ্রুত সেই স্থান ত্যাগ করি। পরে জানতে পারি পুলিশ থানার সামনে থেকে গোলাগুলি করছে, যার স্পষ্টত কারণ এখনও জানা যায়নি। তবে অনেকেই বলছে আওয়ামী লীগের লোকেরা আত্মরক্ষার জন্য পুলিশের সহায়তা নিয়ে সেই স্থান ত্যাগ করেছে। আবার কেউ বলছে পুলিশের উপর হামলা হয়, পুলিশ নিজ আত্মরক্ষার জন্য গোলাগুলি করেছে। তবে এতে প্রাণ হারায় অনেকেই, যা পুরো সাভারবাসীর মনেই দাগ কেটে থাকবে। স্বাধীনতার পরও এমন গণহত্যা এবং পরিচিত মানুষের মৃত্যু সংবাদ যা হয়তো সারা জীবন আমি ভুলতে পারবো না। স্বাধীনতার পরও এমন গণহত্যা নিহতের পরিবার সহ পুরো জাতি মানসিকভাবে মেনে নিতে পারছে না। বাংলাদেশের নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। আর এই সময়ে দেশের পুলিশ বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী সমূহ পুরোপুরি কাজে নিয়োগের আগের সময়টি ছিল বেশ সুন্দর। ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব নেন, খুব সুন্দর করে সবাই স্বেচ্ছায় ট্রাফিক পুলিশের কাজ করে যতদিন না পর্যন্ত ট্রাফিক পুলিশেরা কাজে যোগ দিয়েছে। তাছাড়া তারা বিভিন্ন স্থানের চাঁদাবাজি বা বাজার নিয়ন্ত্রণেরও চেষ্টা করেন। তারা দেয়ালে এই জুলাই মাসের পুরো ইতিহাসকে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। শুধুমাত্র ঢাকাতেই নয়, বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন স্থানে বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন রকম গ্রাফিতির মাধ্যমে এই সময়টার ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছে, যা দেখে মনে হচ্ছিল এ যেন তারুণ্যের এক রঙের রঙিন বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি।
তবে আরেকটি মজার কাহিনী কি জানেন? মাঝের আইন শৃঙ্খলা বাহিনী যোগ দেওয়ার আগ মুহূর্তের এই সুযোগের অপব্যবহার করে দেশে হঠাৎ ডাকাত উপদ্রব বেড়ে যায়। কিন্তু দেশের মানুষ এলাকা ভিত্তিক রাত জেগে পাহারা দেয়। তারা পাহারা দিতে গিয়ে সবাই রাতে পুরো এলাকা একসাথে পিকনিকও করে। ডাকাত কাহিনীর এই মোমেন্টটা বেশ ফানি ছিল। শুরুটা আতঙ্ক বা ভয় দিয়ে শুরু হলেও শেষটা ছিল আনন্দের এবং সামাজিক ঐক্যবদ্ধতা। এভাবেই আন্দোলনরত জুলাই বিজয়ের মাধ্যমে নতুন এক বাংলাদেশের জন্ম দেয়। বাংলাদেশের সরকার ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাই যখন কাজে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, পরিস্থিতি যখন ধীরে ধীরে ঠিক হওয়া শুরু করে, ঠিক তখনই জুলাইয়ের রক্তের বন্যার পরেই বাংলাদেশের জন্য এক কঠিন সময় আসে এই বন্যা, যা এখনো পুরোপুরি ঠিক হয়নি। অতি বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা বন্যায় প্লাবিত হয়। তার মধ্যে উল্লেখযোগ্য ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামের মিরসরাই উপজেলা। মূলত বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির কারণে বাংলাদেশের বিভিন্ন জেলা সহ পার্শ্ববর্তী দেশ ভারতের সীমান্তবর্তী বিভিন্ন জেলায় বৃষ্টিপাত দেখা দেয়। এই বৃষ্টিপাতে ত্রিপুরার বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়। বাংলাদেশের ফেনী জেলার মুহুরী নদীর উৎপত্তি ভারতের ত্রিপুরা অঞ্চলে। এই নদীর সাথে বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক সীমানা রয়েছে। পাশাপাশি এই বৃষ্টিপাতে বাংলাদেশেও সমানভাবে মুহুরী ও ফেনী নদী সহ অন্যান্য নদীসমূহের পানি বিপদসীমার উপরে প্রবাহিত হওয়া শুরু হয়। কিন্তু এখন প্রশ্ন হলো, এই বন্যা কি আদৌ প্রাকৃতিক নাকি রাজনৈতিক? যদিও এই বিষয়টি আমাদের সবারই অজানা, তবে এলাকার লোকমুখে শোনা যায় যে ভারতের ত্রিপুরায় মধ্যরাতে কোনো পূর্বাভাস ছাড়াই ডুম্বুর গেট খুলে দেওয়া হয়, যার কারণে খুব দ্রুতই বাংলাদেশের ফেনী জেলা ও পরবর্তীতে অন্যান্য জেলাসমূহ প্লাবিত হয়। তবে বলে রাখা ভালো যে জনমুখে এটাও শোনা যায় এই বাঁধ শেষ 1993 সালে খুলে দেওয়া হয়েছিল। এরপর এই বাঁধ আর খুলে দেওয়া হয়নি। তবে প্রশ্ন হলো, তাহলে এখন কেন এই বাঁধ খুলে দেওয়া হলো? চলুন জেনে আসি এই বিষয়ে ভারতের রাষ্ট্রদূতের কি বক্তব্য। বিভিন্ন টিভি চ্যানেলের বরাতে আমরা দেখতে পাই, সম্প্রতি এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশের অবস্থিত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় কুমার বার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। ভারতের দাবি, এই গেটটি খুলে দেওয়া হয়নি। পানির প্রবাহ আর উচ্চতা ছাড়িয়ে এই গেটটি খুলে যায় বা পানি বাংলাদেশে প্রবেশ করে। তাছাড়া তাদের ত্রিপুরা অঞ্চলেও এই বন্যায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বাংলাদেশে এই বন্যার প্রচুর ক্ষয়ক্ষতি হয়, তা আর বলার অপেক্ষা রাখে না। বহু মানুষের প্রাণহানির পাশাপাশি অনেক প্রাণীকুলের জীবন বিপন্ন হয়। বহু মানুষের ঘরবাড়ি সহ রাস্তাঘাট অনেক ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া বহু অংশে বন্যা নিয়ন্ত্রণ বাঁধও ক্ষতিগ্রস্ত হয়। তবে আমাদের মনেনসাইয়ের আরেকজন টিম মেম্বার নুসরাত তাহসিনের বাড়ি ফেনী। বন্যার এই ভয়ঙ্কর পরিস্থিতির এক্সপিরিয়েন্সটা তার মুখেই শুনে আসি। আমার হোমটাউন ফেনী। পড়াশোনার সুবাদে আমি আমার পরিবার সহ চট্টগ্রামে থাকলেও আমার সম্পূর্ণ পরিবারের সবাই ফেনীতে থাকে। রিসেন্টলি সংঘটিত বন্যা পরিস্থিতি আমাদের সবার জন্যই আকস্মিক ছিল, কারণ সচরাচর ফেনী বা তার আশেপাশের জেলাসমূহতে বন্যা হতে দেখা যায় না, যার কারণে এ বিষয়ে কারোর কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। আমার পরিবারের সদস্যদের সঙ্গে লাস্ট যখন কথা হয় তখন পানি ছিল দোতলা অবধি প্রায় ছুঁই ছুঁই। এরপর সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরিবারের প্রত্যেকটি সদস্যদের সাথে। কারোর কোনো খোঁজ পাচ্ছিলাম না। বন্যা পরিস্থিতির পর তাদের মুখ থেকে জানতে পারি তারা এই সম্পূর্ণ সময়টা ছাদে অবস্থান করছিল। পরবর্তীতে বিভিন্ন আত্মীয় স্বজনের চেষ্টায় ও রেস্কিউ টিমের দ্বারা তাদেরকে উদ্ধার সম্ভব হয়। চারিদিকে শুধু যে বন্যা পরিস্থিতিতে সমস্যায় ছিল তারা তাই নয়, পাশাপাশি খাদ্য সংকটও ছিল। আর বন্যা পরবর্তী ক্ষতির কথা আর কি বলবো, ফসলি জমি থেকে শুরু করে আসবাবপত্র, ঘরবাড়ি সবকিছুর অনেক ক্ষতি সাধন হয়। তাছাড়া আমাদের দূরবর্তী একজন আত্মীয় এ বন্যায় মারা যায়, আর তার মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। সত্যি বলতে এই বন্যা পরিস্থিতি প্রত্যেকটি ফেনীবাসীর জন্য একটা কঠিন সিচুয়েশনের সাক্ষী ছিল।
এই কঠিন বন্যার সময় যেন বাংলাদেশের মানুষকে আরো ঐক্যবদ্ধ করে তুলেছে, একতা শক্তি মনোবল তৈরি করেছে। সারা দেশ দেখেছে হাজার হাজার মানুষ স্বেচ্ছাসেবী হয়ে তাদের উদ্ধার কাজে লেগে পড়ে। পুরো দেশের মানুষ নিজেদের সম্পদ থেকে, জমানো টাকা থেকে দান করে দেয় বন্যার্থ মানুষদের সহযোগিতায়। শুকনো খাবার, জামা কাপড় থেকে শুরু করে সবাই যে যেভাবে পারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কেউ কেউ বিনা পরিশ্রমে এগিয়ে আসে স্বেচ্ছাশ্রম দিতে। ট্রাকে ট্রাকে ত্রাণ চলে যায় বন্যার্থ এলাকায়, যেন আমাদের জন্যই আমরা। এ দেশ আমাদের সবার। এ দেশের বিপদে সবাই একত্রে হাতে হাত রেখে চলি। আমাদের দমাতে পারবে না কেউই। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাঙালি। এই দুঃসময়ে আমাদের শক্তি মনোবল বাড়িয়ে দিয়েছে, আমাদের একত্র করে দিয়েছে। যেই দেশে সবাই আমরা, সবার জন্য। তো এভাবেই আমরা এই 2 মাস পার করি। শুরুটা অত্যন্ত মর্মান্তিক এবং ভয়াবহ হলেও শেষটা এত সুন্দর হবে তা কেউই ভাবেনি। এ এক নতুন বাংলাদেশ, সোনার বাংলাদেশ।